আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও ইংরেজি ক্লাসে ঈদ পরবর্তীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। আমরা গতকাল ভয়েস করছিলাম, মনে আছে তো? হ্যাঁ, আচ্ছা। আজকে ভয়েসের একটা ছক লিখতে হবে, সেটা হলো প্রথম পার্সন। যাদের লেখা আছে তারা লিখবে। পার্সনে ভয়েস লেখার পর পার্সনে যে ছকটা লাগবে সেটা এই ছকটা। সাবজেক্ট আর অবজেক্টের ছোট একটা ছক লিখেছি আমি, এটা একটু লেখার চেষ্টা করব। হ্যাঁ, দেখো এখানে আই আছে, আয়ের অবজেক্ট মি লিখেছি, উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম, হু থেকে হুম। এখন এখানে যেমন আমি রহিম লিখিনি, একটা উদাহরণস্বরূপ লিখে দেখাচ্ছি। তাহলে রহিমের অবজেক্ট যেটা আমি লিখিনি সেটার অবজেক্ট কিন্তু সেটাই হবে, রহিম হবে। এখন মনে করো এখানে ইট লিখেছিলাম না আমি, তাহলে ইটের অবজেক্ট ইট হবে। যেগুলো লেখা নাই এখানে আমার এই ছকে, সেগুলোর সাবজেক্ট এবং অবজেক্ট সেম। আর যে কটা লিখেছি এইগুলো অবজেক্টগুলো মুখস্থ রাখতে হবে। যেমন আয়ের অবজেক্ট মি, তাহলে আই লেখা থাকলে সেটা মি হবে, মি লেখা থাকলে আই হয়ে যাবে সাবজেক্ট করলে। এই ছকটা আমরা লিখব। তারপর যেটা জানতে হবে কনজুগেশন অফ ভার্ব। তাহলে অবজেক্ট থেকে সাবজেক্ট, সাবজেক্ট থেকে অবজেক্ট, এটাই। এর বাইরে যে সাবজেক্ট বা অবজেক্ট দেখবো সেটার সাবজেক্ট এবং অবজেক্ট সেম, একবার ইজি ব্যাপার। কনজুগেশন অফ ভার্বটা একটু লক্ষ্য করি আমি। কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব আমি বলছি, একটু লক্ষ্য করে দেখি আমরা। প্রথমে যেটা লিখেছি এখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের নিচে ডু লেখা আছে, আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে লেখা আছে ডুইং। পাস্ট ফর্ম এখানে লেখা আছে ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। এই যে এই লাইনটা, তাহলে ডু, ডুইং, ডিড, ডান যেটাই লেখা থাক ভয়েস করার সময় কিন্তু ডু থাকলেও প্যাসিভ ভয়েস করার সময় ডান হবে, ডুইং লেখা থাকলেও ডান হবে, ডিড লেখা থাকলেও ডান হবে, ডান লেখা থাকলেও ডান হবে। অর্থাৎ ভার্বগুলো এইভাবে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আমি দুটো ভার্ব দেখাইছি এখানে, ইট, ইটিং, অ্যাট, ইটেন। ইট লেখা থাকলেও ইটেন হবে, ইটিং লেখা থাকলেও ইটেন হবে, অ্যাট লেখা থাকলেও ইটেন হবে, ইটেন থাকলেও ইটেন হবে। অর্থাৎ প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল যেটাই থাক সবগুলো পাস্ট পার্টিসিপল হবে প্যাসিভ ভয়েস করার সময়। এইভাবে গ্রামার বইয়ের মধ্যে কনজুগেশন অফ ভার্বের তালিকা দেওয়া আছে, সবগুলোই মুখস্থ করতে হবে। তাহলে এই পার্সনের ছকটা আর এই ভার্বের ছকটা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েস করতে সবাই পারবো। আর ভয়েস হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। প্রথম প্রকারের নাম হলো অ্যাক্টিভ ভয়েস, একটু নামটাও লিখছি আমি, একটু পরে পিডিএফ ফাইল দিচ্ছি, একটু লক্ষ্য করি শুধু। দ্বিতীয় প্রকারের নাম হলো প্যাসিভ ভয়েস। এই দুই প্রকার ভয়েস। আমরা সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, পরীক্ষাতে কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভও থাকবে এসএসসি পরীক্ষাতে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে আমরা গতকাল কিছু নিয়ম কারণ আলোচনা করেছি, আজকে আবার রিপিট হবে নিয়মগুলো, সেটা আমরা লক্ষ্য করি। প্রথমে টেন্সের নাম লিখছি, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চারটা টেন্স আমি খুব সুন্দর করে বলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট
পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটা টেন্স আমরা খুব মনোযোগের সাথে শুনব। কেউ শব্দ না করি, ইজিলি বোঝা যাবে। প্রথমে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস যখন করব তখন আমরা এম, ইজ অথবা আর ভার্ব ব্যবহার করব প্যাসিভ ভয়েস করার সময়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যখন প্যাসিভ ভয়েস করব তখন এম, ইজ অথবা আর। আরও সহজ করে লিখি এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং আমরা ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট যখন ভয়েস করব তখন আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব ভয়েস করার সময়। আর যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব তখন হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং ব্যবহার করব। মনোযোগ সাথে দেখতে হবে। আমি ছক দিয়ে দিব, ছকটা লিখে নিতে হবে। আগে আমরা লক্ষ্য করে দেখি। হ্যাভ বিন থাকে, আমরা নতুন করে এখানে বিং সেট করবো, অথবা হ্যাজ বিন এরপরে বিং সেট করবো। আর প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ থাকে, সেখানে আমরা বিন যোগ করে নেবো নতুন করে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর যে কোনো একটা ভার্ব থাকে, সেখানে এম ইজ আর যে কোনো একটা ভার্ব ব্যবহার হবে সাবজেক্ট অনুসারে, তারপর আমরা বিং যোগ করে নেব। আর ইনডিফিনিটে এম ইজ আর থাকে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, কিন্তু আমরা এম ইজ আর সেট করবো। আমরা এই যে টেন্স যে চারটা লিখলাম, এই চারটা টেন্সের উপরে এখন আলোচনা হবে। এই চারটা টেন্সের উপরেই আমরা আলোচনা করি, দেখি, লক্ষ্য করি। তাহলে আমরা কিছু বাক্য লিখি, একটু মনোযোগ শুনবো। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবো, সাথে সাথে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবো আমাকে। এই ক্লাস চলাকালীন প্রশ্ন করবো, সমস্যা নাই। প্রশ্ন যা করছি তার মধ্যে থেকে প্রশ্ন, অন্য আর একটা চ্যাপ্টার নিয়ে কোশ্চেন করবো না। এখন বিষয় সম্পৃক্ত কোশ্চেন, এই যেগুলো টেন্সের উপর ভয়েস করছি, এই কয়টা টেন্সের উপরে যদি কোনো কোশ্চেন থাকে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্রথমে লিখছি। আমি লিখলাম আই সি হিম, আই সি। এখানে লক্ষ্য করে দেখি প্রেজেন্ট ইনডিফিনিট লেখা আছে এম ইজ আর, আর এখানে আছে, আমরা একটু মন দিয়ে শুনবো, হিম আছে। হিমটা হলো এখানে অবজেক্ট, হিমটা অবজেক্ট। আর এখানে সিটা হলো ভার্ব, আর এখানে আই হলো সাবজেক্ট, আই সাবজেক্ট। এখানে লেখা আছে অবজেক্টটা সাবজেক্ট হয়, তাহলে এখানে আগে দেখি হিম অবজেক্ট। এই যে হিম অবজেক্ট, হিমের সাবজেক্ট কি লেখা আছে খুঁজে বের করে দেখি। হিমের সাবজেক্ট হি আছে, এই কারণে এখানে উত্তর লেখার সময় আমরা হি লিখব। তারপর লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট এম ইজ আর হয়। এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট চিনলাম কিভাবে, ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, এই যে ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম আছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম। এখন সেই ভার্বটা প্রেজেন্ট না পাস্ট, সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। গ্রামার বইয়ে প্রচুর ভার্ব দেওয়া আছে, সবগুলোই মুখস্থ করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এম ইজ আর হয়, তাহলে ইজ লিখলাম। হি থার্ড পারসন সিঙ্গুলার, এর পাশে ইজ ব্যবহার হয়, ইজ লিখলাম, হি ইজ। আর বললাম প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যাই থাক, পাস্ট পার্টিসিপল হবে। সি পাস্ট পার্টিসিপল হলে সিন, এটা মুখস্থ রাখতে হবে। বাই লিখতে হবে একটা। আয়ের অবজেক্ট এখানে লেখা আছে, এই যে উপরে দেখি আমরা আয়ের অবজেক্ট কি, আয়ের অবজেক্ট মি লেখা আছে, এই জন্য এখানে আয়ের অবজেক্ট মি লিখতে হবে। এইভাবে উত্তরটা করতে হবে। তাহলে আমরা 2 নম্বর একটু দেখি। এখন দেখছি 2-এ, রহিম ড্রিঙ্কস, রহিম ড্রিঙ্কস মিল্ক অ্যান্ড ওয়াটার। তাহলে আমরা উত্তর চেষ্টা করি। এখানে বাক্যে সাবজেক্ট হলো রহিম, মন দিয়ে শুনি একটু আমরা। এখানে ভার্ব হলো ড্রিঙ্ক,
যেহেতু রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবার যে জন্য ভার্বে এস যোগ করা আছে, কিন্তু ভার্ব হলো ড্রিঙ্ক। আর অবজেক্ট এখানে মিল্ক অ্যান্ড ওয়াটার, এটা পুরোটাই অবজেক্ট, মিল্ক অ্যান্ড ওয়াটার এটা অবজেক্ট। তাহলে এই মিল্ক অ্যান্ড ওয়াটার এখানে যে কটা ছক লিখেছি সাবজেক্ট আর অবজেক্টে লেখা আছে কি? লেখা নাই। আমি বলেছি যা ওই ছকে লেখা নাই সেই অংশটুকুর অবজেক্ট যা হয় সাবজেক্টও তা হয়। তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটার এটা সাবজেক্ট যদি বানাই এখানে ওই সেম ওই শব্দগুলোই হবে। তাহলে এটা লিখলাম এখানে মিল্ক অ্যান্ড ওয়াটার। মিল্ক অ্যান্ড ওয়াটার একটা না বেশি জিনিস, পানি এবং দুধ বেশি জিনিস, তাহলে ইজ না হয়ে আর হবে এখানে, মিল্ক অ্যান্ড ওয়াটার আর। এখানে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, থাকলে এম ইজ বা আর ব্যবহার করতে, আর ব্যবহার করলাম। ভার্ব আছে ড্রিঙ্ক, ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল আমাদের মুখস্থ রাখতে হবে ড্রাঙ্ক। একটা বাই লিখতে হবে, প্যাসিভ ভয়েস করেক্ট নিয়ে হলো সাধারণত 99% বাই হবে। তারপর রহিম সাবজেক্ট লেখা আছে, রহিম এই ছকে আছে কিনা দেখি সাবজেক্টের ঘরে, রহিম কোথাও লেখা নাই। আমি বললাম যে এই ছকের মধ্যে যে সাবজেক্ট নাই তার অবজেক্টও তাই হয়, তাহলে রহিমের অবজেক্ট রহিমই হবে। যেগুলো ছকে দিনই সেগুলো সাবজেক্ট অবজেক্ট সেম হয়। এই হলো প্রেজেন্ট ইনডিফিনিটের সাধারণ বাক্য। এবার আমরা প্রশ্নবোধক একটা বাক্য দেখি। ডু উই লাভ বাংলাদেশ, প্রশ্নবোধক বাক্য। আর একটা বাক্য দেখবো আমরা, এটা উত্তর করছি একটু পরে। ডাজ ফাতেমা ডু ইট, তাহলে প্রথম বাক্যটা দেখি একটু পরে, আগে আমরা এইটা দেখি। এখানে ভার্ব হলো এইটা, ভার্ব এইটা, সাবজেক্ট এখানে উই, সাবজেক্ট এখানে উই, আর অবজেক্ট এখানে বাংলাদেশ, অবজেক্ট এখানে বাংলাদেশ। এইটুকু লক্ষ্য করি। প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য প্রেজেন্ট ইনডিফিনিটে ডু বা ডাজ সেট করা থাকে। বাক্যের প্রথমে ওই ডু বা ডাজের পরিবর্তন হবে না। অনুরূপভাবে এখানে সাবজেক্ট দেখা যাচ্ছে ফাতেমা, সাবজেক্ট ফাতেমা। এখানে ভার্ব দেখা যাচ্ছে ডু, এটা হলো মূল ভার্ব, ভার্ব ডু। আর এখানে অবজেক্ট হলো ইট, হলো অবজেক্ট। এখানে আমরা উত্তর চেষ্টা করি। কারো কারো সকাল 6:30-44 বাজে, লক্ষ্য করি। তাহলে ডু উই লাভ বাংলাদেশ, তাহলে এটা উত্তর চেষ্টা করছি আমি। বাংলাদেশটা আগে লক্ষ্য করি, অবজেক্ট বাংলাদেশ। এই ছকে আমি যে ছকটা এখন লিখলাম এই ছকের মধ্যে অবজেক্ট দেওয়াই নাই, যা ওই ছকে দেওয়া নাই তার অবজেক্ট এবং সাবজেক্ট সেম। যারা সাবজেক্ট অবজেক্ট চেনে তাদের জন্য একবার মজার ব্যাপার ভয়েস করা। তাহলে ইজ, তাহলে আপনি আগামীকালকে যে ক্লাস হবে আগামী দিন অবজেক্ট আর সাবজেক্ট চেনাবো। তাহলে বাংলাদেশ ইজ, লাভের পাস্ট পার্টিসিপল লাভড, বাই উই লেখা আছে, ওখানে উই লেখা আছে, উই এর অবজেক্ট ওখানে লেখা আছে আস। প্রশ্নবোধক বাক্য হলে এই যে সাবজেক্ট অনুসারে ইজ হলো বাংলাদেশের কারণে থার্ড পারসন সিঙ্গুলার, এই ইজটা এখানে আমরা লিখে বাক্যের প্রথমে লিখতে হয়, ইজ বাংলাদেশ লাভড বাই আস। বাক্যের প্রথমে যে ডু ভার্বটা ছিল প্রশ্নবোধক করার জন্য ওইটা ব্যবহার হলো না। অনুরূপভাবে নিচের বাক্যটা দেখি, ইট লেখা আছে, ইটের সাবজেক্ট ইট। এখানে দেখি আমরা সাবজেক্ট অবজেক্টের ঘরে একটু আগে যে ছক লিখেছি এখানে ইট লেখা নেই, তাহলে যা লেখা নেই তার অবজেক্ট এবং সাবজেক্ট সেম, ইট ইজ। প্রেজেন্ট ইনডিফিনিট মানে এম ইজ আর হবে। এখানে লাল কালি যে ডু লেখা আছে এটা মূল ভাব, এর পাস্ট পার্টিসিপল ডান, বাই ওখানে ফাতেমাও লেখা নাই, তার মানে ফাতেমার অবজেক্ট ফাতেমা হবে, প্রশ্নবোধক চিহ্ন। এই বাক্যের ইজ সাহায্যকারী ভাব ব্যবহার হয়েছিল ইটের কারণে, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজটা বাক্যের প্রথমে লিখতে হবে। এইভাবে উত্তরটা হয়, ইজ ইট ডান বাই। তবে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা প্রশ্নবোধক শিখে ফেললাম। না বোধক দুটো বাক্য দেখি, না বোধক দুটো বাক্য। দে ডু নট কালেক্ট, খুব মন দিয়ে শুনবো, আমরা বারবার করছি কিন্তু পারছি না, এটাই মনে রাখতে হবে যে আমাদের বুঝতে হবে। দে ডু নট কালেক্ট মানি। 6 নম্বর দুটো না বোধক দেখি। Shelly does not like the boys. এই হলো বাক্য। এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি দে, ভার্ব এটা, ভার্ব হলো কালেক্ট, এটা মূল ভার্ব। না বোধক বাক্য করার জন্য আরেকটা সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ ব্যবহার হয় বাক্যে।
এখানে ভার্ব হলো লাইক। তাহলে আমরা যখন নাবোধক বাক্য দেখব তখন আগে অবজেক্টটা মানি, এখানে অবজেক্ট ওই ছকের মধ্যে মানি লেখা নেই, সো মানির সাবজেক্টও মানি হবে। প্রেজেন্ট ইনডিফিনিটে ভয়েস করার সময় এম ইজ আর হয়, মানি সিঙ্গুলার বা থার্ড পারসন ইজ হবে, ইজের পরে আমরা নট ব্যবহার করবো, ইজ নট। ওই বাক্যে নট ডু নট ওই ডু ব্যবহার হবে না, তাহলে মানি ইজ নট। কালেক্ট ভার্ব বললাম, কালেক্টের পাস্ট পার্টিসিপল আমাদের জানতে হবে, কালেক্টেড 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 বাই, একটা বাই হয় ভয়েস করার সময় সামনে সাবজেক্ট দে আছে, দের অবজেক্ট লেখা আছে ছকে, দেম দেম লিখে দিলাম, এই উত্তর হয়ে গেল। ডু নটে ডু ব্যবহার হলো না। অনুরূপভাবে আমরা এই 6 নম্বর কোশ্চেনটা একটু ফলো করে দেখি। এখানে লেখা আছে শেলি ডাজ নট লাইক দ্য বয়েজ। এখানে দ্য বয়েজ অবজেক্ট, ওই ছকের মধ্যে দ্য বয়েজ নাই, সো দ্য বয়েজের সাবজেক্ট দ্য বয়েজ, পুরো নাম্বার তাই আর হবে, আর এর পরে নট হবে। ডাজ নট বা ডু নটের ডাজ বা ডু ব্যবহার হবে না, তাহলে দ্য বয়েজ আর নট হবে। লাইক ভার্ব বললাম একটু আগে, পাস্ট পার্টিসিপল লাইকড। বাই ছকের মধ্যে শেলি লেখা নাই, সো শেলির অবজেক্ট শেলি হবে, যা ছকে লেখা নাই তার সাবজেক্ট অবজেক্ট সেটাই হয়। তাহলে আমরা প্রশ্নবোধক দেখলাম, নাবোধক দেখলাম এবং সাধারণ বাক্য দেখলাম, অ্যাফার্মেটিভ বলে দেখলাম। এবার আমরা নাবোধক প্রশ্নবোধক দুই একটা বাক্য দেখি। ডু আই নট রাইট এ লেটার। আমি এখানে প্রোনাউন দিয়ে লিখি, ডু আই নট রাইট হিম। আরটা লিখি, ডাজ হি নট সি হার। আমরা প্রশ্নবোধক নাবোধক নেগেটিভ ইন্টারভিউ দুটো বাক্য লক্ষ্য করছি। নেগেটিভ ইন্টারভিউ প্রেজেন্ট ইনডিফিনিট, আমি সবগুলো বাক্য প্রেজেন্ট ইনডিফিনিটে আলোচনা করার চেষ্টা করছি। যখন প্রশ্নবোধক নাবোধক একসঙ্গে থাকবে তখন বাক্যের প্রথমে অবশ্যই ডু থাকবে এবং নট থাকবে সাবজেক্টের আগে অথবা সাবজেক্টের পরে। এখানে আমাকে ভার্বটা আগে চিনতে হবে, সাবজেক্ট অবজেক্টও চিনতে হবে। ছোটো বাক্য অথবা সাবজেক্ট অবজেক্ট ইজি বোঝা যাচ্ছে। এখানে ভার্ব দেখা যাচ্ছে, আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি, আর এখানে সাবজেক্ট দেখা যাচ্ছে প্রথম বাক্যে আই, দ্বিতীয় বাক্যে সাবজেক্ট হি, প্রথম বাক্যে অবজেক্ট হিম, দ্বিতীয় বাক্যে অবজেক্ট হার। তাহলে প্রথম বাক্য দেখি, হিমকে যদি সাবজেক্ট বানাই, হিমের সাবজেক্ট হি, হির পরে ইজ হয়, তারপর নট হয়, হি ইজ নট। রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন বাই, বাক্যে সাবজেক্ট আছে আই, আয়ের অবজেক্ট মি, আলোচনা করেছি। এই বাক্যে প্রশ্নবোধক চিহ্ন আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব, যেহেতু সাহায্যকারী ভাব ইজ ব্যবহার হলো, প্রশ্নবোধক নাবোধক হওয়ার কারণে ইজটি বাক্যের প্রথমে লিখতে হবে, তাহলে এটা উত্তর হবে। বাক্যের প্রথমে যে ডু আছে ওটা ব্যবহার হবে না। আরেকবার দেখি, আরেকটা বাক্য, ডাজ হি নট সি হার। হারের সাবজেক্ট হলো সি, ইজ থার্ড পারসন সিন বা তাই ইজ হলো, তারপর নট, সি ইজ নট, সি পাস্ট পার্টিসিপল সিন বাই, হির অবজেক্ট হলো হিম, প্রশ্নবোধক চিহ্ন। এই বাক্যে ইজ ব্যবহার হলো, যদি কোনো কারণে এখানে সাবজেক্টটা দে হতো তাহলে দের পরে এখানে কিন্তু আর হতো, এখানে যেহেতু ইজ ব্যবহার হচ্ছে তাই আমরা ইজটা বাক্যের প্রথমে। এইভাবে নাবোধক প্রশ্নবোধক বাক্যের উত্তর করতে হয়। বাক্যের প্রথমে যে ডু বা ডাজ ব্যবহার হয় সেটা কিন্তু এই উত্তরে কিন্তু আসবে না। আমরা এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিটের 8টা ভয়েস দেখলাম। এবার আমরা কয়েকটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের কয়েকটা বাক্য দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি ঝামেলা বেশি মনে হয় তাহলে আমরা দুটো টেন্স করাবো, তাতে কোনো অসুবিধা নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম হেল্পিং হার, হেল্পিং। আর একটা বাক্য দেখি আমরা, সি ইজ ডুইং দ্য ওয়ার্ক। আর একটা বাক্য দেখি, হি দে আর রিডিং আ বুক। আমরা এই 3টে বাক্য আগে লক্ষ্য করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনতে পারি অ্যামিজার থাকে। আমরা আগের যে 8টা বাক্য করলাম, কোনো বাক্যের কোশ্চেনে যদি অ্যামিজার লেখা নাই, এখানে অ্যামিজার থাকে, এই শর্ত একটা। সাথে আরেকটি শর্ত হলো আইএনজি যোগ থাকে, অ্যামিজার থাকে, আইএনজি যোগ থাকে, অ্যামিজার আইএনজি যোগ। তাহলে আইএনজি যোগ যেই ভার্বগুলোতে আছে এগুলো হলো ভার্ব, হেল্পিং, ডুইং, রিডিং এগুলো ভার্ব। আর এই বাক্যে সাবজেক্ট দেখা যাচ্ছে আই, দ্বিতীয় বাক্যে সি, 3 নম্বর বাক্যে দে, প্রথম বাক্যে 9 নম্বরে হার অবজেক্ট, 10 হচ্ছে দ্য ওয়ার্ক অবজেক্ট, আর 11 নম্বর আ বুক অবজেক্ট।
তাহলে হারের সাবজেক্ট আমরা ওই ছকে যদি লক্ষ্য করি সি। একইভাবে এই বাক্যে লেখা আছে অবজেক্ট হলো ডু এর পরে দা ওয়ার্ক, তাহলে দা ওয়ার্ক হবে। ছকে যেই সাবজেক্ট বা অবজেক্ট লেখা রয়েছে তার অবজেক্ট সাবজেক্ট সেম হবে। এবার আমরা এটা দেখি 11 নম্বর অবজেক্ট আবুক লেখা আছে, এটা আবুক হবে। তাহলে আমরা প্রথম বাক্যটা দেখি আবার। সি পাশে জানি আমরা ইজ হয়, আমরা বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ বিং, এম বিং বা আর বিং। এই যে এখানে ছকে দেখে আসছি টেন্স অনুযায়ী লিখে দিচ্ছি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম বিং, ইজ বিং বা আর বিং, অর্থাৎ এম ইজ এর পর একটা করে বিং যোগ হয়ে যায়। তাহলে আমরা ইজ বিং লিখলাম। দা ওয়ার্কের পরেও ইজ ব্যবহার হয়, ইজ লিখলাম, তো বিং হবে, বিং লিখে দিলাম। বুকের এখানে দা ওয়ার্ক না হয়ে যদি এখানে আই লেখা হইতো কোনো কারণে, তাহলে আই এম বিং লিখতাম। এখানে এ বুক ইজ হয় সিঙ্গুলার বা থার্ড পারসন বিং। যদি এখানে এ বুক না থেকে বুকস লেখা থাকতো তো আমরা ইজের জায়গাতে আর লিখতাম, তাহলে লিখতাম বুকস আর বিং, পুরো নাম্বার থাকবে। বিং লেখার পরেই আমরা আবার কোশ্চেনে ফেরত আসি। 9 নম্বর বাক্য হেল্প ভাব দেখা যাচ্ছে, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হেল্প। একইভাবে 10 নম্বর বাক্যে দেখি ডু দেখা যাচ্ছে ভাব, ডুর পাস্ট পার্টিসিপল হলো ডান। এটা মূল ভাব, এই ভাবটা চেঞ্জ হয়। বললাম প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্রশ্নবোধক করার জন্য যে ডু সামনে থাকে, অথবা না বোধক করার জন্য নটের আগে যে ডু বা ডাস থাকে ওইগুলো ব্যবহার হয় না। তাহলে দ্য ওয়ার্ক ইজ বিং ডান। নেক্সট বাক্য দেখি রিড লেখা আছে, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু রিড। আবার 9 গেলাম, এবার বাই লিখতে হবে একটা, তারপর 10-এ একটা বাই লিখতে হবে, খুব মন দিয়ে শুনবো। 11 নম্বর আমি বাই লিখলাম, আবার 9 গেলাম। এখানে লেখা আছে আই সাবজেক্ট, আয়ের অবজেক্ট হলো মি, আর এখানে লেখা আছে সি সাবজেক্ট। 10-এর কোশ্চেনে প্রথমে দেখি সি সাবজেক্ট, এর অবজেক্ট হলো হাত। 11 নম্বর দেখি দে আছে লেখা, দের অবজেক্ট হলো দেম। আমি একটু আগে ছক লিখেছি, ছকের মধ্যে দেখেছি, এখানে দেখি আমি সাবজেক্ট অবজেক্টে দের অবজেক্ট দেম লেখা আছে কিনা। এই যে দের অবজেক্ট দেম লেখা আছে। আর এই ছকের মধ্যে যেটা লেখা নাই সেটার অবজেক্ট এবং সাবজেক্ট সেম হবে, যা লেখা থাকবে সাবজেক্ট অবজেক্ট তাই লিখতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের 3টা বাক্য দেখলাম। আমরা এই 3টা বাক্য এই 3টা নিয়মের প্রশ্নবোধক বাক্য একটু লক্ষ্য করব। আমরা দুটো টেন্সই করব, প্রেজেন্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস। আগামীকালকে আমরা ইনশাল্লাহ আরও দুটো টেন্স করব। অল্প অল্প করে সময় দিই, ইনশাল্লাহ আমরা সবাই শিখতে পারবো। তাহলে আমি বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি লিখি আই এম নট ডুইং ইট। একটা না বোধক বাক্য দেখছি আমি এখন। তাহলে এর উত্তর চেষ্টা করি। ইট ইজ, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইট হচ্ছে অবজেক্ট, ইট সাবজেক্ট বাংলা ইট হলো ইট ইজ। তারপর নট দিব, এম ইজ আর সাবজেক্ট অনুসারে ব্যবহার করার পর নট দেওয়ার পর আমরা বিইং লিখবো। তারপর ভার্বের পাস্ট মিনিট, ডু ভার্ব এখানে যেহেতু ডুর পাস্ট মিনিট ডান। তারপর বাই লেখার পর সাবজেক্ট নিয়ে আসবো, আই সাবজেক্ট অবজেক্ট করে লিখতে হবে এখানে। এই হলো নাবোধক বাক্য দেখলাম। এবার একটা আমরা প্রশ্নবোধক বাক্য দিয়ে দেখি। ইজ হি সেলিং টি। প্রশ্নবোধক বাক্য, ইজ হি সেলিং টি অ্যান্ড মিল্ক। তাহলে এখানে টি অ্যান্ড মিল্ক অবজেক্ট, পুরো নাম্বার তাই আর হবে, আর এর পর আমরা বিং লিখলাম, আর বিং। সেল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো সোল্ড, বাই হির অবজেক্ট হলো হিম, প্রশ্নবোধক ছিল। যেহেতু একটা প্রশ্নবোধক বাক্য তাই এই যে এখানে টি অ্যান্ড মিল্ক পুরো নাম্বার থার্ড পারসন আর ব্যবহার হলো, এই জন্য আরটা এখানে না লিখে বাক্যের প্রথমে লিখতে হবে। এই এখানে এই হলো উত্তর। এবার আমরা না বোধক প্রশ্নবোধক দিয়ে একটা বাক্য দেখি। নাম্বার 14-এ আমরা লিখি ইজ হি নট রিসিভিং মানি অ্যান্ড লেটার। আচ্ছা আরো সহজ করে লিখি, এটা অবজেক্টটা ছোট করে দিই, দেম লিখি। এই তাহলে এখানে দেখতে পাচ্ছি হি সাবজেক্ট আর অবজেক্ট হলো দেম। তাহলে আমরা দেমকে যদি সাবজেক্ট লিখি, দেমের সাবজেক্ট হলো দে, দের পরে আর হয়, পুরো নাম্বারে সকল পুরো নাম্বারে আর হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রেজেন্ট ইনডিফিনিটিভ ভয়েস করার সময় দে আর। তারপর আমরা নট লিখবো এম ইজার পর, তারপর আমরা বিইং লিখবো,
নিয়মগুলো মনে রাখতে হবে। এম ইজার আগে, তারপর নট, তারপর বি। এরপর আমরা ভার্বে পাস্ট পার্ট রিসিভ ভার্ব, রিসিভ ভার্বের পাস্ট পার্ট রিসিভড বাই, এখানে হি আছে সাবজেক্ট, হির অবজেক্ট হি। বাক্যটা যদি প্রশ্নবোধক, সো আমরা এই বাক্যে যে সাহায্যকারী ভাবটা ব্যবহার হয়েছে সেই ভাবটাকে এখানে না লিখে বাক্যের প্রথমে লিখব। বাক্যের প্রথমে যে আমরা ওই ভাবটা ব্যবহার করি। উত্তরটা এমন হবে, আর দে নট বিং রিসিভড বাই হিম। এ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস দেখলাম। এখন আমরা কিছু সাবজেক্ট অবজেক্ট কীভাবে বের করতে আজকে একটু আলোচনা করে দিই। যারা একটু জটিল লাগে, অবজেক্ট কোডটা সাবজেক্ট কোডটা চিনতে পারে না, ভার্ব কিন্তু চিনতে হবে, ভার্ব না চিনলে কোনো গ্রামার পাওয়া যাবে না। এগুলো আগে আলোচনা হয়েছে, আরেকবার আমি দেখাচ্ছি। সাবজেক্ট অবজেক্ট একটু মন দিয়ে শুনবো, একটু মন দিয়ে শুধু শুনবো। যারা নতুন আছো আমি সবাইকে অনুরোধ করবো, বন্ধু বান্ধবকে ক্লাস করতে বলবা, ইনশাল্লাহ উপকার হবে। আমি কারো কাছে টাকা পয়সা চাইনি, ক্লাস করতে বলেছি। সকালবেলায় সবাই ঘুমায় থাকে, এই সময় উঠে সবচেয়ে মেধা ভালো থাকে। আমি এই যে এখানে ছকটা লিখলাম, এটা মন দিয়ে আমরা এখানে লিখেছি আইটেমের সাবজেক্ট, আর ভার্বের নিচে লিখেছি কে বা কার। আমি একটা বাক্য যদি দেখি, সহজ বাক্য এখানে, দে আর রিডিং এ বুক, তারা একটি বই পড়ছে, তারা একটি বই পড়ছে। 11 নম্বর বাক্যটা আমরা একটু লক্ষ্য করব। যদি আমি কে দিয়ে প্রশ্ন করি, কে বই পড়ছে, লেখা আছে তারা বই পড়ছে। কে দিয়ে, কে মানে একজন বোঝায়, কিন্তু আমি যদি কারা দিয়ে প্রশ্ন, কারা বই পড়ছে, কারা, তখন আমি এই জবাবটা পেয়ে যাবো, তারা পড়ছে। যে কোনো মানুষ যদি প্রশ্ন করে রিডিংকে, এই ভার্বটাকে বা এই ভার্বটাকে যদি প্রশ্ন করে কে বা কারা দিয়ে, কে দিয়ে পাওয়া যায় না, কারা দিয়ে প্রশ্ন করলে পাওয়া গেলে দে সাবজেক্ট। আবার যদি এই বাক্যে প্রশ্ন করি, আই অ্যাম হেল্পিং হার, আমি তাকে সাহায্য করছি, কে সাহায্য করছে, এটা কে দিয়ে প্রশ্ন করলে কিন্তু এই আইটা পাওয়া যাবে, আই, আই সাবজেক্ট। অর্থাৎ আমি বুঝতে পারলাম কে দিয়ে প্রশ্ন করলে আই পাওয়া যাচ্ছে, আর এখানে কারা দিয়ে প্রশ্ন করলে দে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা বাক্যেই হয় কে দিয়ে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে যে কোনো একটা জবাব পাবো, যে জবাবটা পাওয়া যাবে সেটাই সাবজেক্ট। এবার আমরা অবজেক্ট দেখি, কি এবং কাকে লেখা আছে। ওই বাক্যটাই লক্ষ্য করি, আই অ্যাম হেল্পিং হার, আমি তাকে সাহায্য করছি। কাকে সাহায্য করছি, কাকে দিয়ে প্রশ্ন করলে হারটা পাওয়া যাবে, এই হারটা অবজেক্ট। কাকে, এই যে কাকে লেখা আছে, দ্বিতীয় বাক্য অবজেক্টের সোজা কাকে। আবার কি লেখা আছে, আমি এখানে যদি লক্ষ্য করি, আই অ্যাম নট ডুইং ইট, আমি ইহা করছি না, কি করছি না, কি দিয়ে প্রশ্ন করলে ইট পাবো, তাহলে ইট অবজেক্ট। তাহলে এখানে বোঝা যাচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখন যদি লেখা থাকতো যে ইজ হি নট রিসিভিং দেম, তারা কাদেরকে গ্রহণ করছে, কাদেরকে গ্রহণ করছে না, কাদেরকে। প্লুরাল নাম্বার হলে কাদেরকে হয়, কাকের প্লুরাল নাম্বার কাদেরকে, বেশি যোগ বুঝাইলে তখন আমরা এই দেম পেলাম, এটা অবজেক্ট। কি আর কাকে নর্মাল নিয়ম, কাকের প্লুরাল নাম্বার কাদেরকে, এটা আমি লিখেছি। সাবজেক্ট বের করার নিয়ম এটা, অবজেক্ট বের করার নিয়ম এটা। বাক্যের ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যেতে পারে, না হলে কারা দিয়ে প্রশ্ন অবশ্যই সাবজেক্ট হবে। এই দুইয়ের যে কোনো একটা দিয়ে পাওয়া যাবে। অনুরূপভাবে কি দিয়ে অথবা কাকে দিয়ে অথবা কাদেরকে, এই তিনটা শব্দের যে কোনো একটা শব্দ দ্বারা প্রশ্ন ভাবকে করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট। আর এই অবজেক্ট যেটা পাওয়া যাবে সেটা ভয়েস করার সময় সাবজেক্টে লিখতে হবে, সাবজেক্ট যা পাওয়া যাবে তা ভয়েস করার সময় অবজেক্ট লিখতে হবে। সাবজেক্টটাকে যখন অবজেক্ট লিখবো তার আগে একটা বাই প্রিপজিশন ব্যবহার করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। আরও অন্যান্য প্রিপজিশন ব্যবহার হয় ভার্ব অনুসারে। আমরা এখন লক্ষ্য করি, এখানে সাবজেক্ট অবজেক্ট লিখেছিলাম, যেমন লক্ষ্য করি এখানে সাবজেক্ট লেখা আছে আয়ের ক্ষেত্রে আয়ের অবজেক্ট লেখা আছে মি, যেমন কোশ্চেনে লিখেছি এখানে আই সি হিম, আই সাবজেক্ট যেহেতু আয়ের অবজেক্ট মি, এই উত্তর তাই শেষে যে মি হয়েছে।
এখানে হিম অবজেক্ট আছে, হিমের সাবজেক্ট কী লেখা আছে আমি এখানে লক্ষ্য করে দেখি, হিমের সাবজেক্ট হি লেখা আছে। তাই এই উত্তরটা লক্ষ্য করে দেখি, আইসি হিমের অবজেক্টটা বাক্যের প্রথমে এসে হি ব্যবহার হয়েছে। অবজেক্টটা বাক্যের প্রথমে আসবে আর সাবজেক্টটা বাক্যের শেষে যাবে। অবজেক্ট বাক্যের শেষে থেকে সামনে চলে এসে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, আর সাবজেক্ট যখন বাক্যের শেষে যাবে তার অবজেক্ট ফর্ম যা হয় তা লিখতে হবে। আর এই বাক্যের এই অংশে সাবজেক্ট এবং অবজেক্ট যে ছক যা লেখা নেয়, যেমন এখানে রহিম লেখা নেয়, দ্বিতীয় বাক্যটা দেখি রহিম ড্রিঙ্কস মিল্ক অ্যান্ড ওয়াটার, রহিম সাবজেক্ট, ওখানে যেহেতু লেখা নাই তাই রহিমের অবজেক্টও রহিম, তাই শেষে দেখো রহিম ব্যবহার হয়েছে। একইভাবে এখানে মিল্ক অ্যান্ড ওয়াটার অবজেক্ট, এই মিল্ক অ্যান্ড ওয়াটার এই সাবজেক্ট বা অবজেক্টের ঘরে লেখা নেয় তাই মিল্ক অ্যান্ড ওয়াটারের সাবজেক্ট তাই ব্যবহার হয়েছে। এই পর্যন্ত আজকে ক্লাস। আগামীকালকে ইনশাল্লাহ আমরা প্রেজেন্ট টেন্সের যে শেষের দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস তা আলোচনা করব। এবং ক্লাস কখন হবে আমি গ্রুপে আজ বলে দিব, এবং যেটুকু ক্লাস করেছি এটা পিডিএফ ফাইলও গ্রুপে ইনশাল্লাহ দেওয়া হবে। সবাইকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারো কিছু বলার থাকলে বলা যাবে, কারো কিছু বলার আছে? বলার নাই। আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটা লাইক, একটি পজিটিভ কমেন্ট, ভিডিওটি শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।